উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, দলের হাল ধরেছেন, দেশে এসে একদিন বিদেশ করছিলেন। নিশ্চয়ই ওনার একটা প্ল্যান আছে, আর উনি তো বলেইছেন ওনার একটা প্ল্যান আছে দেশ নিয়ে। কারণ সেই প্ল্যানটার ইতিবাচক দিকগুলো কিন্তু এখন অতটা আসলে আমি দেখছি না। দেখা যাক আরো কয়েকদিন, 6 মাসের মাথায় বেশি মন্তব্য করতে চাই না। মানে ইতিবাচক নেতিবাচক কোনটাই কি আমরা দেখতে পাচ্ছি? মানে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সব মিলিয়ে যে খুব প্ল্যান ওয়েতে চলছে দেশটা, মানে বিশেষ করে ক্যাবিনেটের মাধ্যমে। আমি জানি না, আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবু আমি 6 মাস তো দেখলাম, 6 মাসে আমার আশা পূরণ হয়নি ভাই। সত্যি কথা বলতে কি, আমি যা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে। আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? একটু ভারত প্রসঙ্গে আলোচনা করতে চাই, যেহেতু এটি এখন একেবারে সব শ্রেণী পেশা মানুষের মধ্যে আলোচনার বিষয় দুই দেশ জুড়েই। যতদূর জেনেছি যে ভারতের এক ধরনের প্রস্তুতি ছিল, আমাদের প্রধানমন্ত্রী 23 তারিখে যাবেন, 23, 24, 25 এই 3 দিন সফরে থাকবেন, এবং সেই জায়গা থেকে ভারতের পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং এর একটা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে রয়টার্স সহ আরো বিভিন্ন জায়গায় এলো যে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে নিয়মিত প্রহরী দলের সদস্যদের যে রদ বদল প্রতি শনিবার হয়ে থেকে সেটি স্থগিত করে আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের যে সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে যে একটা কুচকাওয়াজ বা একটা সংবর্ধনা, তার চূড়ান্ত মহড়ার জন্য শনিবারের তাদের নিয়মিত যে রদবদল প্রহরীদের সেটি স্থগিত করা হয়েছিল। পরবর্তী যদি সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে এটির মধ্যে প্রমাণ হয় যে ব্যাকডোরে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, দুই দেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা এগিয়ে যাচ্ছিল। যতই আমাদের এখান থেকে প্রকাশ্যে বলা হচ্ছিল না কেন যে আমাদের প্রধানমন্ত্রী এ না হলে যাবে না, সে না হলে যাবে না, শর্ত জুড়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এটি মোটামুটি পরিষ্কার যে আমার কাছে মনে হয় অন্তত যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা যোগাযোগ চলছিল। পরবর্তীতে এসে জানা গেল যে না, যাচ্ছেন না প্রধানমন্ত্রী, এবং এও জানা গেছে যে ভারতের বিভিন্ন পর্যায়ে যে প্রস্তুতি সেগুলো বাতিল করা হয়েছে। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীর না যাওয়াটা এই মুহূর্তে কূটনৈতিক জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত? না, আমার মনে হয় না। আমি মনে করি এটা একটা বড় ধরনের কূটনৈতিক ভুল সিদ্ধান্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছে, তারা আমাদের দেশকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন। আপনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আপনি অনেক কিছু অর্জন করবেন, এমন ইতিহাস খুব বেশি একটা নেই, আমি দেখি না। আর এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে ভারত আমাদের সঙ্গে এই যে সফরের প্রস্তাবটা উঠেছে, এই প্রস্তাবে আমি ভারতের দিক থেকে বেশ ভালোই আন্তরিকতা লক্ষ্য করেছি, কিন্তু সেই আন্তরিকতার মানে আপনার জবাবটা আমাদের দিক থেকে ভালো হয়নি। প্রধানমন্ত্রী যখন ভারত যাবেন, যদি যেতেন, গেলে পর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো। আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত অনেকগুলো ইস্যু আছে। পদ্মার পানি চুক্তি আছে, তিস্তার চুক্তি আছে, সীমান্ত বিষয়ের আলোচনা আছে, বাণিজ্য অনেক বিষয়গুলো আছে। অনেক কিছু আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যেগুলো নিয়ে আমাদের পাওয়ার কিছু ছিল। আলোচনাগুলো হলে আমরা কিছু পেতে পারতাম, তো সেই আলোচনাগুলো কিন্তু থেমে গেল। এখন থেমে যাওয়ার মাধ্যমে আমরা কি পাবো আলটিমেটলি? তাহলে কি সেই অমীমাংসিত অবস্থায় আমরা থাকবো? আমাদের সম্পর্কের সেই বৈরিতা সেটা কি তাহলে কন্টিনিউ করবে? এবং সেই বৈরিতা করে এদেশের কিছু রাজনৈতিক দলের লাভ হতে পারে, এদেশের মানুষের কোনো লাভ নাই। এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিএনপি নাই। বিএনপি ওই রাজনীতি করে বলে আমার কাছে মনে হয়, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ওই রাজনীতি কিন্তু করে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ ওই রাজনীতিটা যারা করছে তাদের জন্য বিএনপি আসলে কাজটা করবো, তাদের সুবিধা করে দিব। এবং আমি তো মনে করি, আমি প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে।
আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি ঘটনা তৈরি করে বিবৃতি দেওয়া, এগুলো আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে মানে আপনার উন্নত করবে না। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? না হলে এক শেখ হাসিনাকে ফেরত পাঠানো, অথবা উসমান হাদির সন্দেহভাজন হত্যাকারী, উনি তো হত্যাকারী এখনো প্রমাণিত না, সন্দেহ করা হচ্ছে, তাকে ফেরত পাঠানো না পাঠানোর উপর আমাদের প্রধানমন্ত্রীর সফর নির্ভর করবে। এটা অগ্রহণযোগ্য, এটা আমি কোনোভাবে মানতে পারি না। কারণ প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পুরো জাতির স্বার্থ জড়িত। হাদির হত্যাকারীকে আনলে আমার জাতির কি লাভ হবে? এই হাদির হত্যাকারীকে অথবা শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন, জাস্ট কঠিন। কঠিন এই কারণে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমাদের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। শেখ হাসিনা কি মানে আমাদের কোন বন্দি, আমাদের কোন অপরাধী ওখান থেকে আমরা নিয়ে আসবো? শেখ হাসিনা ওখানে গেল কিভাবে? বাংলাদেশ সরকার তাকে ওখানে পাঠিয়েছে, ভারতের সরকার তাকে গ্রহণ করেছেন, অতিথি হিসেবে গ্রহণ করেছেন। তো হাদির হত্যাকারীকে ফেরত আনা আর শেখ হাসিনাকে ফেরত আনা একই রকম। আপনি বলবেন যে ওই সরকার নাই, তো ওই সরকার নাই, তাহলে ওই সরকার যারা তাকে নিয়ে গেছে তারা তো দেশে এখনো আছে, যারা পাঠিয়েছে তারা তো দেশে এখনো আছে। শেখ হাসিনাকে ফেরত আনলে আমার লাভ কি? এটা আপনারা বলেন। এই দেশের নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, ধরেন সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, তারা শেখ হাসিনাকে ফেরত দিল, আমাদের বাংলাদেশের জনগণের কি লাভ? জনগণের লাভ নেই, বিশেষ দলগুলোর লাভ আছে, রাজনৈতিক শক্তিগুলোর লাভ আছে। ওনাকে আনলে পরে ওনার কিছু ভক্ত এখানে আছে, দেশে আছে, ওনাকে যখন জেলে ঢোকাবেন তখন কিছু হইচই হবে। ওনাকে যদি ফাঁসি এই যে রায় কার্যকর করেন তখনও কিছু হচ্ছে। এখন সারা দেশে যে আনরেস্ট তৈরি হবে সেটা কাকে হ্যান্ডেল করতে হবে? জামাতকে না, কিন্তু গভর্নমেন্টকে। এবং এইটা গভর্নমেন্টের এই যে আনরেস্ট হ্যান্ডেল করার, তখন দেখা যাবে এটা নিয়ে আবার জামাত বলতেছে গভর্নমেন্ট পারতেছে না। লাভটা হবে কার? জামাত এনসিপি। এই জামাত এনসিপির এই ফাঁদে সরকার হেসে খেলে, একদম হেসে খেলে সিদ্ধান্ত নিয়ে এই ফাঁদে তারা পা দিয়েছে। তাহলে তার আসার পথটি সহজ করা হচ্ছে না কেন? সরকারের পক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হ্যাঁ তার ট্রাভেল পাসের ব্যবস্থা আমরা করছি, তার জন্য সব ধরনের আয়োজন আমরা করছি, মানে তাকে ফিরিয়ে আনার, বা তিনি নিজে থেকে ফিরিয়ে আসতে চেয়েছেন, তাকে নিয়ে এসে কারাগারে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু সেই প্রক্রিয়াগুলো তো সরকার অবলম্বন করার ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এটিও তো স্রেফ রাজনৈতিক নাটক। একদিকে ভারতের কাছ থেকে ফেরত চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, যদিও তিনি সেই চুক্তির আওতায় পড়েন না, তারপরও চাচ্ছে, আবার ওদিকে শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছে, সেটিকে আবার অ্যাভয়েড করছে। তাহলে এটাও কি নাটক কিনা? হতে পারে তারা হয়তো ভাবছেন না ডিসেম্বর না, আমরা সেপ্টেম্বরের মধ্যে ঝুলাবো, হয়তো ভাবতেছি সম্ভব। প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে গেলে আরো সময় বেশি লাগবে, খুব স্বাভাবিক, মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম। তারা হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতেছে যে প্লেনে করে পাঠাইছি, তারা একটা প্লেনে করে আমাদের এখানে ফেরত দিয়ে দিবে, ওইভাবে ভাববে আমরা যেটাকে অভ্যর্থনা জানাবো, এরকম ভাবছে কিনা আমি জানি না, বলতে পারবো না। ভাই এখানে ছেলে মানুষই আছে, জেদাজিদি আছে, এবং এই জেদাজিদির ফল আমাদের জন্য খুব ভালো হবে আমি মনে করি। দেখেন আমাদের মূল সমস্যা কিন্তু ভাই শেখ হাসিনাকে একটা ফাঁসি ঝোলানো না। আমাদের মূল সমস্যা হলো আমাদের পানি, আমাদের মূল সমস্যা হলো আমাদের বাণিজ্য এবং আমাদের সীমান্ত। এই জায়গা থেকে মানে ওই একটা ছোট ঘটনা, ওই ঘটনা গাইনা নিয়ে এই সারা দেশের মানুষের যেটাতে সমস্যা হতে পারে, সারা দেশের মানুষের স্বার্থ যেখানে জড়িত, আপনি সেই সমস্যাটাকে ওটার মুখোমুখি দাঁড় করাই দেবেন। এটা কোনোভাবেই মানে আপনার বুদ্ধিমান কোন মানে কি বলবো এটাকে, মানে যারা নাকি এই ধরনের বার্গেনিং করে, এই ধরনের কাজের জন্য এটা কোনো বার্গেনিং পয়েন্ট হতে পারে বলে আমি মনে করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তাদের বিশাল অভিজ্ঞতা, হুমায়ুন কবির সাহেব তো বিশাল অভিজ্ঞ, বিদেশ ছিল অনেকদিন, হয়তো ওনার জ্ঞান এখানে কাজ করছে। খলিল সাহেব আরেক বিদেশি, হয়তো তার স্বার্থ কাজ করেছে, তার চিন্তা কাজ করেছে, কিন্তু ভাই তাদের চিন্তায় আমাদের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে,
এটা আমি মনে করি না। বরঞ্চ আমাদের সাধারণ মানুষের আগামীতে ভোগান্তি এটা নিয়ে বাড়বে। আপনি দেখবেন এটার কোনো ইতিবাচক ফল আমাদের মধ্যে আসবে না। দেখেন আপনি বলার আমার শেষ কোশ্চেন দুটি একসাথে। একটা হচ্ছে যে আপনার কি মনে হয়, আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে যে গুপ্তরা রয়েছে বা বিশেষ রাজনৈতিক শক্তিগুলোর এক ধরনের ফাঁদে ফেলানোর চেষ্টা বিএনপিকে, শুধুমাত্র এই জায়গায় বিষয়টি সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে? তুরস্ক, পাকিস্তান যে একটি রেখার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গত 2024 5ই আগস্ট পর থেকে তাদের একটি প্রভাব বলয়ের সৃষ্টি করা, সাথে যুক্তরাষ্ট্রের বিষয় তো আছেই। এটির সঙ্গে মানে ভারতের সঙ্গে পুরো বিচ্ছিন্ন করে দিয়ে তাদের কোনো খেলা থাকতে পারে কিনা? থাকতে পারে, এটা আপনি উড়াই দিতে পারেন না। বিভিন্ন রাষ্ট্রের এখনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা ব্যাপার না। তারা চেষ্টা করবে, তারা তাদের মতো করে করবে। আমরা কিন্তু মানে হাসতে হাসতে যে নিয়ে মানে আপনার গর্দান ঢুকাই দিচ্ছি, এটা আমার কাছে আমার বুঝি না। আমরা এটা কেন করব? আমি বিশ্বাস করি আমি এটা নিয়ে মানে আমার কোন লজিক এখানে কাজ করে না। যে আমি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতের সঙ্গে মানে আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আমন্ত্রণ পেয়ে সে আমন্ত্রণকে একটা পুরো অজুহাতে আমি অ্যাভয়েড করতেছি। টেবিলে অনেক কিছুই হয়, অনেক সমস্যার সমাধানে কিন্তু আলোচনার টেবিলে হয়, হবে কিন্তু দেখেন আলোচনার পর হবে, ওই সচিব পর্যায়ে হবে, প্রতিমন্ত্রী পর্যায়ে হবে, হওয়ার পরে ডুবরে দিয়ে যাবে। ওটা বাস্তবায়ন হইতে হইতে আরো 3 বছর 4 বছর লাগবে, অনেক কিছুই হবে। কিন্তু আপনি তো না করে পারবেন না। ভাই 2 দিন আগে দেখলো ভারতের বাণিজ্য প্রতিনিধি দল এখানে আসছে, এটা নিয়ে এটা যা ওটা করতেছি। আমরা বিদ্যুতের ঝামেলা নদীর কাছে যাচ্ছি, তেল চাচ্ছি, পাইপলাইনে তেল দাও, মানে আমাদের মানে ইমার্জেন্সি মোমেন্টে আমরা তোদের কাছ থেকে আনি, এবং আনলে আমাদের লাভ হয়। লাভ হয় না মনে করেন আপনি তুলা ভারত থেকে আনলে এক ধরনের দাম পড়বে, আর এটা যদি আপনি আমেরিকা থেকে আনেন পরিবহন কষ্ট লাগবে অনেক বেশি, লাগবে না। তাহলে আমরা যদি শখ করে এগুলি করতে পারি, তাহলে অন্য কারো লাভ হতে পারে, ভাই আমার দেশে লাভ হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল। আমরা চাই যে যারা কথা বলছেন নিরপেক্ষতার জায়গা থেকে, দেশের স্বার্থের জায়গা থেকে, তাদের কথাগুলো যেন সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়। অন্তত সরকার প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, যে আশা দেখিয়েছেন, অন্তত সেই জায়গা থেকে এই কথাগুলো বিবেচনা করবে।